নমস্কার, দীপাস টিচিং এ আপনাদের স্বাগত জানাই। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ক্লাস 12 তোমরা দেখতে পাচ্ছ যে ভারত মহাসাগরীয় স্রোত দেখাবো। এখানে যে অংশটা আঁকা আছে সেগুলো সব স্থলভাগের অংশ। এটা কোন মহাদেশ? আফ্রিকা। আফ্রিকার পাশে এই দ্বীপটা মাদাগাস্কার। মাদাগাস্কার দ্বীপটা কেন লিখলাম সেটা বলছি। এটা কিসের ম্যাপ? ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়া, ইন্দোনেশিয়ার দ্বীপগুলো, এটা অস্ট্রেলিয়া। আমরা সবসময় জানি কি যে নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে আমরা যদি দেখি নিরক্ষীয় অঞ্চল, সেখানে আয়ন বায়ু প্রবাহিত হয়, তাই তো? পাশে বোর্ডে করা আছে, আমি আবারও করছি। এটা হচ্ছে আয়ন বায়ুর গতিপথ। সেই হিসাবে বলেছিলাম নিরক্ষরেখার উত্তর এবং দক্ষিণে উত্তর নিরক্ষীয় স্রোত এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোত। একটা জিনিস ভালো করে মাথায় রাখবে যে প্রশান্ত আটলান্টিকে আমরা প্রচুর মিল পেয়েছি, একদম নামে মিল পেয়েছি, অবস্থানে মিল পেয়েছি, কিন্তু ভারত মহাসাগরীয় স্রোতটা সম্পূর্ণ আলাদা, কিন্তু খুব সহজ। আমি বলছি একটু দেখলেই বুঝতে পারি এখানে বেশি কিছু স্রোত নেই এবং খুব সহজ। প্রথম কথা বলি কেন মিল নেই না, ওখানে আমরা কি ছিল, সুমেরু মহাসাগরের সঙ্গে পুরো সম্পূর্ণ লিঙ্ক ছিল, তাই তো? এখানে আমরা উত্তরে দেখছি ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়া, এইখানটা পাকিস্তানের অংশ, এখানে সৌদি আরবের অংশ, পুরো ভারত মহাসাগরের উপরের দিকটা স্থলভাগে ঘিরে দিয়েছে। তাহলে আগের দুটো মহাসাগরে আমরা যেরকম উন্মুক্ত ভাব দেখেছিলাম, এখানে কিন্তু সেটা নেই। আমরা ইভেন এটাও দেখতে পাচ্ছি নিরক্ষরেখার খুব কাছেই ভারত আছে। তাহলে উত্তর নিরক্ষীয় স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত দুটো আছে কিনা সেটাও একটা প্রশ্ন। এখানে যদিও বললাম যে ওই দুটো স্রোতের সাথে মিল নেই, কিন্তু দক্ষিণ দিকটার সাথে পুরোপুরি মিল পাবো। এবার একটু একটু করে আমি যখনই করবো স্রোতগুলো তখনই তোমরা বুঝতে পারবে। প্রথমে আমি বলছি এখানে উত্তর নিরক্ষীয় স্রোত বলে কিছু দেখা যায় না। দেখা যায় কি যায় না, কেন যায় না সেটা পরে আসছি। এখানে কি থাকবে? দক্ষিণ নিরক্ষীয় স্রোত। সেটা কোন দিক থেকে কোন দিকে? পূর্ব থেকে। সবসময় মনে রাখবে ডান দিক থেকে বাঁ দিকে যখনই দেখতে পাচ্ছ তখনই ডান দিক মানে পূর্ব দিক, পূর্ব থেকে পশ্চিম। উত্তর নিরক্ষীয় স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত এলো, এসে এইখানে আফ্রিকার উপকূলে প্রতিহত হবে। হবে কিনা? স্থলভাগ পেয়েছে তো। একটা শাখা উপরের দিকে ঘুরে গেল, একটা শাখা এই দিকে ঘুরে গেল, আরেকটা শাখা বলবো না, ঠিক এদিকেও তো জল থাকবে। এই অংশটা তোমরা আফ্রিকার ম্যাপ খুলে দেখবে যে এই জায়গাটাতে মোজাম্বিক বলে একটা জায়গা আছে, আর এই দ্বীপটার নাম মাদাগাস্কার। তো এই যে অংশটা আমি যদি অন্য কালিতে করি, তাহলে এই যে স্রোতটা, এইটা হচ্ছে, আমরা জানি কি দক্ষিণ নিরক্ষীয় উত্তর নিরক্ষীয় দুটোই কিন্তু উষ্ণ স্রোত। নিরক্ষরেখা মানে উষ্ণ অঞ্চল, উষ্ণ স্রোত। তিন ভাগে ভাগ হয়ে গেল, একটা উপরের দিকে আর নিচের দিকে একটা নাম ছিল, কিন্তু এখানে একটা দ্বীপ দিয়ে দুটো ভাগে ভাগ হয়ে গেল। এইখানে স্রোতটার নাম কি স্রোত বলেছি বলো? মাদাগাস্কার। এখানে একটা কি বললাম? মোজাম্বিক। এই মাদাগাস্কার আর মোজাম্বিক যখন একসাথে মিলে যাবে তখন তার নাম হয় আগুলহাস। তাহলে একটাই নতুন নাম পেলাম আমরা এখনো পর্যন্ত। বাকি মাদাগাস্কার, মোজাম্বিক এই দুটো নতুন নাম পেয়েছি, কিন্তু একদম লোকেশন ধরে ধরে আমরা জানতে পেরে গেছি। উপরের দিকে যেটা গেছে সেটা হচ্ছে সোমালি। ব্যাস, এইটুকু ক্লিয়ার তো, যে দক্ষিণ নিরক্ষীয় স্রোত দুটো ভাগে ভাগ হয়েছে, একটা নিচের দিকে একটা উপরের দিকে। নিচের দিকে যেটা ভাগ হয়েছে সেটা মাদাগাস্কার দ্বীপকে পেয়ে দুভাগে জলটা ভাগ হয়ে গেছে। এবার আমার মনে থাকছে না, গুলিয়ে যাচ্ছে কোনটা মাদাগাস্কার কোনটা মোজাম্বিক হতে পারে। হ্যাঁ বলছি, আগে মাদাগাস্কার মোজাম্বিকটা বুঝিয়ে দিই, যে আমার মনে হতে পারে এটা কি মোজাম্বিক, এটা কি মোজাম্বিক, আমি কনফিউজড পরীক্ষার হলে। বলে রাখি, যেহেতু মোজাম্বিকটা পাচ্ছে না, মোজাম্বিকটা মূল ভূখণ্ডে, এইটা কিন্তু ম্যাপে একটু নিজেকে জানতে হবে। তাহলে মোজাম্বিকের পাশ দিয়ে যেটা মোজাম্বিক, আর এ পাশে যেহেতু মোজাম্বিক নেই তার মানে এখানে মাদাগাস্কার।
এই দুটো জল আবার তো এসে এক হয়ে যাবে, স্থলভাগ নাই মানেই তো এক হয়ে যাবে। দুটো মোজাম্বিক আর মাদাগাস্কার মিলে আগুলহাস, আগুলহাস উপর দিকে উঠছে না নিচের দিকে নামছে? নিচের দিকে নামছে। এবার আমি এই কালিতে করি শীতল স্রোত। এখানে কোন স্রোত আছে? একদম আমি বলেছি উত্তর নিরক্ষীয় স্রোত, যেগুলো উত্তর ভারত মহাসাগরীয় স্রোত আলাদা করে আমরা মিল পাবো না, কিন্তু দক্ষিণের একই রকম থাকবে। এখানে কি স্রোত আছে? যেটা থাকে শীতল কুমেরু স্রোত। শীতল কুমেরু স্রোত এখানে গিয়ে একটা বাধা পেয়েছে। কোথায় বাধা পেয়েছে দেখে বলো? অস্ট্রেলিয়ার উপকূলে। এবার নিচের দিকে তো জল চলে যাবে, তাহলে একটা শাখা গিয়ে এখানে কোন মহাসাগরে প্রবেশ করলো? প্রশান্ত মহাসাগরে। আর একটা শাখা তো সে অস্ট্রেলিয়ার উপকূল বেয়ে যেতে থাকবে। অস্ট্রেলিয়ার বাঁ দিক দিয়ে যাচ্ছে না ডান দিক দিয়ে যাচ্ছে? অস্ট্রেলিয়ার বাঁ দিক মানে অস্ট্রেলিয়ার কোন দিক? পশ্চিম। সবসময় বাম মানেই পশ্চিম, ডান মানেই পূর্ব। এইটুকু ব্যাপার একদম নিজেদেরকে কনসাস হতে হবে। তাহলে অস্ট্রেলিয়ার বাম দিক মানে অস্ট্রেলিয়ার পশ্চিম দিক। স্রোতটির নাম কত সহজ, পশ্চিম অস্ট্রেলীয় স্রোত। তাহলে শীতল স্রোত দুটো পেয়েছি, শীতল কুমেরু স্রোত, পশ্চিম অস্ট্রেলীয় স্রোত। কোথায় গিয়ে মিশে গেল? দক্ষিণ নিরক্ষীয় স্রোত। এখানে তো পুরো দক্ষিণ নিরক্ষীয় স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সাথে মিলে গেল। এবার রইল পড়ে এই জায়গাটা। আমাদের ভারত একটা বিশেষ জলবায়ুর দেশ। সেটা কোন জলবায়ু? ভারত কোন জলবায়ুর দেশ? মৌসুমী। মৌসুমী জলবায়ুর দেশ। মৌসুমী বায়ু মে থেকে সেপ্টেম্বর, একদম মে থেকে সেপ্টেম্বর আমাদের মে মাসে গরমের ছুটি পড়ে, কি চলে? গরমকাল। তখন কোন বাতাস ঢুকে? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এটা দক্ষিণ দিক, এটা পশ্চিম দিক, ঠিক এই কোণা করে। তাহলে এইখানে যে সোমালি নামটা ছিল আফ্রিকার উপকূলে, এই সোমালির সাথে সুসীমা নামটা, সোমালি দন্তস্ব ম আছে, সুসীমা গুলিয়ে যেতে পারে। আমি এইটুকু বলছি, যদি একটা বাঙালি মেয়ের নাম মনে করি তাহলে সোমালি নামটা আমরা সহজেই পাই। আমরা কিন্তু ভারত মহাসাগরে সোমালি। আর অন্যটা, এটা মনে রাখার জন্য বলছি, এই নয় যে বাঙালি মেয়ের নাম দিয়ে রাখা হয়েছে, মনে থাকবে এটা সোমালি। আমাদের বাঙালি মেয়েদের একটা মিষ্টি নাম হচ্ছে সোমালি। এই সোমালি স্রোতটা গেল, এ হচ্ছে এখানটাতে আছে আরব সাগর, এখানটাতে আছে বঙ্গোপসাগর, মাঝখানে এখানে ত্রিভুজাকৃতি বদ্বীপের মতো ভারত। আমি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এঁকে দিয়েছি, মে থেকে সেপ্টেম্বর এই রকম দিকে যায়, তখন তার নাম দক্ষিণ পশ্চিম মৌসুমী স্রোত। দেখ উত্তর নিরক্ষীয় স্রোতের জায়গাকে কেমন দখল করে নিয়েছে। উত্তর নিরক্ষীয় স্রোতকে কার্যকরী হতে দেয় না একদম। এই যে জল, পুরো জল মানে মৌসুমী বায়ু এতটাই বাতাস টানে, আমরা যে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর আমরা মোটামুটি যে বর্ষাটা পাই, তার মূল কারণটা কি না, আমাদের এখানে জুন জুলাইতে প্রচুর গরম। জুন মাসে সূর্য কর্কট ক্রান্তি রেখার উপর দিয়ে, কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় এবং ভারতের মাঝখান দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। ফলে নিম্নচাপের এতটাই আকর্ষণ থাকে। আর বাতাস কোন চাপ থেকে কোন চাপের দিকে যায়? উচ্চচাপ থেকে। সবসময় বাতাস উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে। তাহলে এই উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে, এইটা ভারতের জলবায়ু যদি টেনে ক্লিয়ার হয়ে থাকে তাহলে কোনো অসুবিধা হবে না যে কেন দক্ষিণ পশ্চিম দিক থেকে যাচ্ছে। অ্যাকচুয়ালি ওখানে কিন্তু আছে উত্তর পূর্ব আয়নবায়ুর জায়গা, দেখে না? একদম ঠিক নিরক্ষরেখাটা পেরোলে উত্তর পূর্ব আয়নবায়ুর জায়গা। ও উত্তর পূর্ব আয়নবায়ুকে কাজ করতে দেয় না, এতটাই বৃষ্টি অন্যমনস্ক, এতটাই গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। আমরা দুদিন ছাড়া খবরে শুনতে পাই একটা নিম্নচাপ হয়েছে। এতটা গরম থাকে যে চারদিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস এইখানে উত্তর পূর্ব আয়নবায়ুকে কাজ করতে দেয় না, এ পুরো উল্টো দিকে এইভাবে বেঁকে যায়। কেন বেঁকে গেল না, এই বাতাসটাই যেটা জলভাগ থেকে যাচ্ছিল, আমরা জানি নিরক্ষরেখা অতিক্রম করলে তার অ্যারোটা এরকম হয়ে যাবে, মানে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যাবে, দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে, যেটা ফেরেল সূত্র। এবার কোন দিক থেকে কোন দিকে যাবে আমি অ্যারোটা দিইনি, আমি কিন্তু তোদেরকে বলেছি সবগুলো লাইন এরকম থাকবে, থাকবে তো। তাহলে এই বাতাসটাই এরকম হয়ে গেল। কিন্তু আমরা দেখছি যে ভারতের মাঝখানে বিরাট নিম্নচাপ, সে এবার জলীয় বাষ্পপূর্ণ বাতাস নিয়ে যাবে, মানে ব্যাপারটা তার এইরকম দিক হয়ে গেল। তখন তার নাম দক্ষিণ পশ্চিম মৌসুমী স্রোত। এবার শীতকালে যখন সূর্য মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে, তার মানে এখানে জলভাগের উপর নিম্নচাপ,
বাতাস যেটা আমাদের জলবায়ু, ভারতের জলবায়ু, তখন বাতাস কি করে, তখন আমাদের শীতকাল, এই যে শীতকাল আসতে চলেছে, শীতকাল মানে কি ঠান্ডা বাতাস। আমাদের গ্রীষ্মকালে আমরা কি দেখি, রোদের তাপ, বাতাস থেকে প্রচুর জলীয় বাষ্প উড়ে গিয়ে বায়ুমণ্ডলে মিশছে, জলীয় বাষ্প প্রচুর থাকে, বাতাস হালকা থাকে, সমস্ত ব্যাপারগুলো এই শীতকালে উল্টো থাকে। শীতকালে বেশ ঠান্ডা, ঠান্ডা মানে বাতাস ভারী এবং উচ্চচাপ। তখন উচ্চচাপ থেকে নিম্নচাপের এই অ্যারোটা কিন্তু বজায় থাকবে, এবং তখন উত্তর পূর্ব আয়ন বায়ু যেরকম সেই রকম ভাবে এই দিক থেকে বাতাসটা আসে, এই দিক থেকে, তখন তার নাম হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী স্রোত। সেটা কোন সময়, শীতকালে, অক্টোবর থেকে, এখানে মে থেকে সেপ্টেম্বর করেছে, অক্টোবর থেকে তাহলে কত দূর হবে, এপ্রিল পর্যন্ত উত্তর পূর্ব মৌসুমী বায়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঠিক উল্টো দিকে প্রবাহিত হয়, ফলে এখানে কিন্তু উত্তর নিরক্ষীয় স্রোত সেভাবে কাজ করতে পারে না। তবে একটা জিনিস কাজ করে, নিরক্ষীয় প্রতিস্রোত। আমরা যেমন দেখেছি কি, উত্তর নিরক্ষীয় দক্ষিণ নিরক্ষীয় দুটো স্রোতই তো এরকম নিরক্ষরেখার কাছে এবং ডান দিক থেকে বাঁ দিকে আসছে। বলেছি মাঝখানে একটা ক্ষীণ স্রোত, নিরক্ষীয় প্রতিস্রোত দেখা যায়। যখন বাতাসটা এরকম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দিকে আছে, তখন এই ক্ষীণ স্রোতটা বোঝা যায়। যদি মনে না থাকে নিরক্ষীয় প্রতিস্রোত, দরকার নেই। আমার মেন এগুলো হলো কিনা, শীতল কুমেরু স্রোত, তার একটা শাখা প্রশান্ত মহাসাগরে ঢুকে গেল, আর একটা শাখা পশ্চিম অস্ট্রেলীয় স্রোত নাম নিয়ে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হলো। নিরক্ষরেখার উত্তরে উত্তর নিরক্ষীয় স্রোত দেখা যায় না, ফলে আমার তাকে হেডিং করার দরকার নেই। দক্ষিণ নিরক্ষীয় স্রোত হেডিং করবে, পশ্চিম অস্ট্রেলীয় স্রোত সে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলিত হয়ে, এখানে যেহেতু বাতাস সবসময় ডান দিক থেকে বাঁ দিকে মানে পূর্ব থেকে পশ্চিমে চলে যাবে, কতদূর পর্যন্ত, আফ্রিকা উপকূল পর্যন্ত। আফ্রিকা উপকূলে প্রতিহত হয়ে একটা উপর দিকে একটা নিচের দিকে, নিচের দিকে যেটা ভাঙছে সেটা মাদাগাস্কারকে মাঝে রেখে দুভাগে ভাগ হয়েছে। দুভাগে ভাগ হওয়ার পরে যখন মিলিত হয়েছে, তখন তার নাম হয়েছে আবুল হাস স্রোত, যেটা পুনরায় এসে কোন স্রোতের সাথে মিলিত হয়েছে না, এই শীতল স্রোতের সাথে মিলে গেছে। আর একদম এই উপরের শাখাটা যখন আফ্রিকা, সৌদি আরব এইটুকু পর্যন্ত সোমালি নাম, তারপরে কিন্তু এখানে গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী স্রোত আর শীতকালে উত্তর পূর্ব মৌসুমী স্রোত। এইটুকু মনে থাকবে তো ব্যাস, অনেকটাই কিন্তু আগের গুলোর চেয়ে অনেক কম সংখ্যায় স্রোত। আশা করছি বুঝতে পেরেছো।